গল্প হার্টলক, লেখিকা অলিন্দ্যা রুহি, পর্ব 38। তারপর অনেকদিন কেটে গেছে। অবসর সময়ে রুনু ঢাকায় নেই, মামা বাড়ি গিয়েছে ছুটি কাটাতে। রুহির দিনগুলো বিষণ্ণতায় কাটতে শুরু করলো। রিফাজ আহমেদ আর ইয়াসার ভাই তো ব্যবসা নিয়ে ব্যস্ত। মমতা আহমেদ সারাক্ষণ বাসায় থাকলেও তার সঙ্গে মন খুলে গল্প করা যায় না। দীর্ঘদিন বাসা থেকে বেরো হয়নি রুহি, ফলে একটা আটকা আটকা ভাব চলে এসেছে নিজের ভিতর। মমতা আহমেদ বহুবার বলেছেন অমুকের বাড়ি থেকে বেরিয়ে আসতে। রুহি যায়নি। নিজ বাড়ি ফেলে অন্য কোথাও গিয়ে ভালো লাগে না তার। আর সমবয়সী কাজিনও নেই তেমন। অস্থির আর দমবন্ধকর দিনগুলি কাটাতে রুহি মনে মনে সিদ্ধান্ত নিল আলবির বাড়ি থেকে বেরিয়ে আসলে কেমন হয়। মিষ্টি বৃষ্টির সঙ্গেও দেখা হয়ে যাবে, আর আলবিকেও দেখতে পারবে। কতদিন প্রিয় মুখটা চোখের আড়ালে। ওহ, যেই বাবা সেই কাজ। আলবিকে মেসেজ করে রুহি জানায় সে আসতে চায় তাদের বাসায়। আলবি পরের দিন সকাল 11টায় রুহিদের বাড়ির পরের রাস্তায় থাকতে বলে রুহিকে। সে গাড়িতে আসবে, রুহিকে পিক করে নিয়ে যাবে। রাতের বেলা খাওয়ার সময় রুহি জানালো সে তার বান্ধবীর বাসায় যাবে পরদিন। আস্তে আস্তে রাতও হতে পারে। হাসি মুখেই সম্মতি দিল সবাই। মিষ্টিদের সঙ্গে দেখা করতে যাচ্ছে এটা বললেও কেউ আটকাতো না। তবুও রুহি কী কারণে যেন বিষয়টা চেপে গেল। শাহির ভাইয়ের মৃত্যুর পর থেকে মিষ্টিদের ব্যাপারে তেমন কোনো কথা ওঠেনি, কেউ ওঠায়নি। তাই ওদের সাথে দেখা করতে যাওয়ার কথা বলে বাতাসে অস্বস্তি মেশাতে চায়নি রুহি। কিন্তু এসার বোধহয় বুঝলো। ঘুমোতে যাওয়ার আগে সে নিজেই রুহির রুমে ঢুকে পড়ল। রুহি চমকে ওঠে, বুকে থুতু দিয়ে বলল, বলে ঢুকবা না? ভয় পাইছি। তোর ঘরে বলে ঢুকতে হবে আমার? বলতে বলতে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ে ইয়াসা। রুহি ব্রু কুঁচকালো। কি ব্যাপার, আমার রুমে আসছো কেন? আসতে পারি না? পারো, কিন্তু আসো না যে সহজে। মাসে একবার ঢুকো কিনা সন্দেহ। আর যখনই ঢুকো কোনো না কোনো কাজে ঢুকো। বনিতা না করে সোজাসুজি বলে ফেলো কি কাজ। ইয়াসার মৃদু হাসলো। তার বোনটা দিনকে দিন বুদ্ধিমতী হয়ে উঠছে। হাসিটা ঠোঁটে রেখে সরাসরি বলল, কালকে তুই মিষ্টির সঙ্গে দেখা করতে যাবি, তাই না? রুহি ভীষণভাবে চমকে গেল। মুহূর্তের জন্য তার চোখ মুখ কেমন জমে গেল। পর মুহূর্তে নিজেকে ধাতস্থ করে বলল, কেমনে বুঝলা ভাইয়া? ইয়াসার আবার হাসলো, মৃদু হাসি। জানি না, মন বলল। যাব বলেই ফেললো রুহি। মিথ্যা বললে কেন তাহলে? সত্যিটা বললেও কেউ আটকাতো না। জানি, তবু ইচ্ছে করেনি বলতে। রুহি সশব্দে একটা দীর্ঘশ্বাস ফেলল। ইয়াসার আর এই বিষয়ে কথা টানল না। উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, সাবধানে যাস, চেষ্টা করিস জলদি ফিরে আসার। আচ্ছা। ইয়াসার রুম ত্যাগ করলো। রুহির ভিতরে একটা দ্বিধা ভর দিয়ে গেল। তার ভাইয়ের কর্মকাণ্ড তার মাথায় ঢুকলো না। পরদিনে আলবির কথা মতো বাড়ির পরের রাস্তায় গিয়ে দাঁড়ালো রুহি। হাঁটু ঢাকা লম্বা টপস আর ডেনিম জিন্স পরনে, চুলগুলো উঁচু করে জুটি করা। সাধারণের মধ্যে অসাধারণ লাগছে তাকে। শো করে একটা গাড়ি এসে রুহির সামনেই থামলো। এটা যে আলবির গাড়ি। রুহির বুঝতে অসুবিধা হলো না। সে এগিয়ে গেল আলবির ড্রাইভিং সিটে। গাড়ির কাছ নামিয়ে বলল, উঠে আসো। রুহি পিছনের সিটে উঠে বসলো। হতভম্ব হয়ে গেল আলবি। পিছন ঘুরে বলল, আমাকে কি ড্রাইভার বানাচ্ছ? রুহি প্রশ্ন বুঝতে না পেরে ভ্রু কুঞ্চন করলো। মানে? পিছনের সিটে গিয়ে বসছো যে? মানুষ দেখলে ভাববে আমি তোমার ড্রাইভার। কিন্তু আপনার গাড়ির কাচ তো কালো, বাইরে থেকে কিছু দেখা যাবে না। আলবি এক মুহূর্ত চুপ করে গেল। পরপরই বলে উঠল, তবু আমার কাছে যেন কেমন লাগছে রুহি। তুমি সামনে এসে বসো। পাশের সিটে বসতে কি সমস্যা হবে তোমার? না না, বলতে বলতে রুহি গাড়ি থেকে নামলো। তারপর সামনে গিয়ে বসলো। গর্দভটা বলে কি সামনে বসতে নাকি রুহির সমস্যা হবে? হ্যাঁ, এই যে মেঘ না চাইতে জল রুহির কাছে। মনে মনে অপ্রীতিব হলেও খুশিটাই বেশি। কেন যেন রুহির মনে হচ্ছে আলবির সাথে তার কিছু একটা বন্ডিং তৈরি হচ্ছে। অজান্তেই অথবা ধীরে ধীরে কিছু একটা তো হচ্ছে। কিন্তু কি হচ্ছে? শেষমেশ হবে কি কোনো গতি? আর শুভ্রা, ওনারই বা কী খবর? ওনাকে আর দেখাও যায় না কলেজে। কেন? আলবিকে একবার জিজ্ঞেস করবে কি? রুহি সাত পাঁচ ভাবনায়
দোনামোনা করছে। আলবি ততক্ষণে গাড়ির গতি ধরে ফেলেছে। সাই সাই করে বাতাস বইছে দুই ধার দিয়ে। কাজগুলো ওঠানো, তাই বাইরের বাতাস লাগছে না। গাড়ির ভিতরে এসি চলছে। ক্রমশ নীরবতা গ্রাস করছে দুজনকে। রুহি বার কয়েক আলবির দিকে তাকিয়ে সম্মুখ পানে চোখ রাখার চেষ্টা করলো, কিন্তু পারছে না। বারবার ইচ্ছে করছে আলবিকে দেখতে, ওনার দিকেই তাকিয়ে থাকতে। রুহি ইতস্ত করছে। বাতাসে অস্বস্তি, অস্থিরতা। সময় কাটলো। একসময় নীরবতা ভাঙলো আলবি। কিছু বলতে চাচ্ছ? রুহি প্রশ্নবিদ্ধ চোখে তাকালো। না মানে, উসফুস করছে তো, তাই বললাম। কিছু বলতে চাইলে বলতে পারো, সমস্যা নেই। আলবি সম্মতি পেয়ে রুহির ভিতরে দোটানা কিছুটা কাটলো। সাহস নিয়ে জিজ্ঞেস করলো, শুভ্রা ম্যামের কী খবর? তাকে আর দেখি নাই কলেজে অনেক দিন ধরে। আপনাদের সম্পর্ক কেমন যাচ্ছে? আলবি ফিক করে হেসে দিল। ওর সাথে আমার সম্পর্ক নেই রুহি, অনেক দিন হয়ে গেছে। সম্পর্ক নেই? রুহি অবাক। না, তুমি জানো না? আলবিও কিঞ্চিত অবাক। রুহি মুখ বাঁকিয়ে বলল, আমাকে জানিয়ে সম্পর্ক ভেঙেছেন মনে হয়। ওদিকে মনে তার রকেটের গতিতে বেলুন উঠছে। এত আনন্দ, এত খুশি কেন চারিপাশে? কেন কেন কেন? অভিলাষের চোটে রুহি তো অজ্ঞান হয়ে যাবে গো। রুহি চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে ফের প্রশ্ন করে, কেন ব্রেকআপ হলো? আসলে ওর সাথে আমার ওরকম সম্পর্ক গড়ায়নি কখনো। ও আমার ভালো বন্ধু ছিল, অনেক দিনের পরিচয় ছিল। পাগলামি করতো খুব, তাই শেষমেশ ওর প্রতি একটু করুণা জন্ম নিয়েছিল। ভাবছিলাম একবার চান্স দেই, আমি ওকে বোঝার চেষ্টা করি। কিন্তু না বাবা, আমার দ্বারা সম্পর্ক হবে না। রিলেশন করবো, অথচ মনে হচ্ছিল টাইম টু টাইম সংবাদ পাঠ করতে হবে, কখন কোথায় কী করি সব জানাতে হবে। আজব ব্যাপারটা। এতটা ইনসিকিউর হলে অমন সম্পর্কের দরকার কি? আসলে আজকালকার সবাই না সম্পর্কটাকে নানান ধরনের শিকল দিয়ে বেঁধে ফেলতে চায়, দেখেই সম্পর্ক টিকে না। সম্পর্ক হবে আগের দিনের মতো, একটু ভালো লাগা, একটু ভালোবাসা, একটু আতঙ্ক, একটু ভয়, আর অনেকখানি অপেক্ষা নিয়েই না সম্পর্কের মজা। সেটা বোঝে কি এখন? রুই অবাক হয়ে শুনছিল আলভির কথা। আলভি এতটাই স্মার্ট, মডার্ন, তার এক ইশারায় কত মেয়ে ঘায়েল হতে প্রস্তুত। অথচ তার মুখে এই কথা। সে চায় সেই পুরনো দিনের কিছু মুহূর্ত। আলভির প্রতি সম্মান বাড়ল রুহির। আলভির সাথে গল্প করতে একটুও বিরক্ত লাগছে না তার। মনে হচ্ছে অনেকদিন পর তাদের সম্পর্কটা একটু স্থানে এসে পৌঁছেছে। স্নিগ্ধ গলায় প্রশ্ন করল, রুহি, তাহলে কি অ্যারেঞ্জ ম্যারেজের প্রতি ঝোঁক আপনার? না না না, সেটাও না। ওই যে বললাম না, পুরনো দিনের মতো ওরকম একটা সম্পর্ক চাই আমি। কারোর সাথে যোগাযোগ থাকবে না, তবুও সে আমার ভিতর বেঁচে থাকবে। এমন কাউকেই খুঁজছি, কপালে থাকলে হয়তো পেয়ে যাব। আর একবার তাকে পেলে ছাড়বো না, হা হা হা। আর যদি তার আগে অ্যারেঞ্জ ম্যারেজের খাতায় নাম তুলতে হয়, তবে তুললাম। বিয়ের পরেই না হয় প্রেম হবে, কি বলো? ভালো কনসেপ্ট। তোমার কথা বলো এখন। এই পর্যন্ত কয়টা সম্পর্ক করছো? স্যার ভেবে একটু অস্বস্তি ফিল করুন না। এখন আমরা ফ্রেন্ড অনেকটা। তুমি আমার বাসায় পুরনো আত্মীয় সম্পর্ক টেনেই যাচ্ছ। রুহি হতচকিত গলায় বলল, আমি আমি আর প্রেম কেন? তোমার ভিতর সমস্যা আছে নাকি যে তুমি প্রেম করতে পারবে না? বলে আলবি আর চোখে তাকালো। সে ঠিক কোন সমস্যার কথা ইঙ্গিত করলো সেই জানে। রুহি মাসি তারাবার মতো করে হাত নাড়ল, বলল, তাহলে শুনুন, এ পর্যন্ত আমাকে একটা ছেলে প্রপোজ করেছিল। যেই সেই প্রপোজ না, একদম ফুল টুল দিয়ে মাখামাখি। আমি করলাম কি, প্রথমে বোঝালাম, ফুল ফেরত দিয়ে দিলাম। দ্বিতীয়বার সেম কাজ, আমিও সেম কাজ করলাম। তৃতীয়বারও যখন ফুল হাতে আসলো, আর সেই একই জ্ঞান জ্ঞান, মেজাজ চটে গেল। স্কুলের মাঠে ছিলাম তখন, দিলাম দৌড়ানি। ছেলের সাথে কি আমি পারি? ছেলেটাও দৌড়াচ্ছিল। ভাগ্য ছিল আমার, ও পায়ে ইটের আঘাত পেয়ে হুমড়ি খেয়ে পড়তে আমি দৌড়ে ফেলছি। এরপর কেলানি করে বলে উদম কিল ঘুষি দারোয়ান মামা এসে আমাকে টেনে সরাইছে। আমার বান্ধবীরা কত চেষ্টা করছে সরানোর, আমাকে নড়াতে পারে নাই। আলবি বিস্ময়ে হতবাক। সামান্য প্রপোজের জন্য এভাবে মারছে একটা ছেলেকে? না না না, শুধু প্রপোজ করছে এর জন্য না, এর উপর আরও একটা বিষয়ে ক্ষোভ ছিল আমার। আমার বান্ধবী ছিল ফারজানা। সে ফারজানার বয়ফ্রেন্ড ছিল। ফারজানা মেয়েটা একদম সহজ সরল ছিল, ওকেই প্রথম ভালোবেসেছিল। ছেলেটা ভালোবাসার নাম করে ফারজানার সাথে আকাম ঘটাইছে, তারপর বলে ব্রেকআপ। এখানে শেষ না, পুরো স্কুল ফারজানার নামে বাজে বাজে কথা ছড়াইছে।
যেগুলো আপনাকে বলতে পারবো না। জাস্ট বুঝুন যে এতই খারাপ পরিস্থিতি হয়েছিল যে ফারজানা ক্লাস আসা বন্ধ করে দিছিল। ছেলেরা ওকে নিয়ে ট্রল করতো, মজা করতো। বলতে পারেন আমাদের স্কুলের টপ হট নিউজ ছিল তখন ফারজানা। ও, এই জন্য সে প্রতিশোধটাও নিছো? হুম। এরপর প্রিন্সিপাল স্যারের রুমে বিচার হয়েছে। ওর আব্বু আম্মু আসছিল, আমার আব্বু গেছিল। পরে সবটা শুনে সবাই মুন্নার দিকে আঙুল তুলছিল। স্কুলে আরও কয়েকটা মেয়ে কমপ্লেন করছিল যে মুন্না তাদেরকেও ডিস্টার্ব করে। বাই দা ওয়ে, ওই বজ্জারটার নাম মুন্না ছিল? আলবির চোখ আগ্রহে গোল হয়ে আছে। তারা দিয়ে বলল, তারপর? তারপর কি হয়েছে? তারপর আর কি, সবার সামনে ওর আব্বু ওর জুতা দিয়ে পিটাইছে, আমাকে দুঃখিত বলছে। ফারজানাকে ওর আম্মুর সহ ডাকা হয়েছে, আর ফারজানার ব্যাপারে আর কেউ একটা বাজে ওয়ার্ড ইউজ করলে তাকে বহিষ্কার করা হবে, এটা বলা হয়েছে। আর মুন্নাকে বের করে দিয়েছিল স্কুল থেকে। মুন্না চলে যাওয়ার পর প্রতিদিন স্কুলে আসতো ফারজানা। ও মাই গড, কত বড় গুন্ডি তুমি! একটু একটু। আরও মজার বিষয় কি জানেন? কি? বিচার টিচার শেষ হওয়ার পর যখন বাসায় ফিরছি, মাঠ থেকে ফুলগুলো নিয়ে ফিরছিলাম। ওগুলো এনে বোতলে পানি ভরে রেখে দিছিলাম অনেকদিন। আসলে ফুলগুলো হেব্বি ছিল। ওগুলোর আর কি দোষ বলুন? আলবি ডাকাতের মতো হো হো শব্দে তুলে হাসতে শুরু করলো। হাসতে লাগলো রুহিও। এই সময়টায় থেমে যাক, পৃথিবীর ঘড়ি নষ্ট হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, যা ইচ্ছে তাই হয়ে যাক, শুধু এই পথ না ফুরাক। নারায়ণগঞ্জে রুনুর মামা বাড়ি। 3 দিন হলো এখানে বেড়াতে এসেছে। প্রথম 2 দিন ভালো মতো গেলেও এরপর থেকে রুনুর মন বসছে না। আর এমন এক জায়গা, বাঙালিকে নেট পাওয়া যায় না বললেই চলে। রুহির সঙ্গে কথাও বলতে পারছে না, সেই জন্য মনটা কেমন ছটফট করছে। 3 মামা একসঙ্গে থাকেন এখানে। বড় মামার 2 মেয়ে, সাজু আপা, নাজু আপা। মেজো মামার 2 ছেলে, এক মেয়ে, নয়ন ভাইয়া, অনিক ভাইয়া, আর রুনুর চেয়ে বয়সে ছোট জারিন। ছোট মামার 1 মেয়ে, সে রুনুর চেয়ে অনেকটাই ছোট, ইন্টারে উঠবে। নাম তুলি। সাজু আপার বিয়ে হয়ে গেছে, সে শ্বশুর বাড়ি থাকে। নাজু আপা রুনুর থেকে 1.5 বছরের বড়, তার বিয়ের কথাবার্তা চলছে। নয়ন ভাইয়া আর অনিক ভাইয়া দুজনেই রুনুর চেয়ে 1.5 থেকে 3 বছরের বড়। এত এত কাজিনের ভিড়ে এখানে প্রতিদিন সন্ধ্যের পর মুড়ি মাখানি, চিড়া ভাজা, চাল ভাজা অথবা অন্য কোনো মুখরোচক খাবার নিয়ে আড্ডার আসর জমানো হয়। সেই আড্ডা চলে ডিনার টেবিল ডাক না পড়ার আগ পর্যন্ত। সাজু আপা, জারিন, তুলির পড়ালেখাও চাঙ্গে উঠেছে রুনুরা যাওয়ার পর থেকে। এত হইচই আনন্দের মাঝে রুনুর কেন যেন মন টিকছে না, সে নিজেও বুঝতে পারছে না। সাজু আপার ঘরে ঢুকলো রুনু। সাজু আপা বিছানা গোছাচ্ছেন। রুনু খাটের একপাশে দাঁড়িয়ে বলল, আপা চলো বাইরে যাই। কোথায়? সাজু আপা মুখ তুলে তাকালেন না, তিনি মন দিয়ে কাজ করছেন। এই তো সামনে, একটু হেঁটে আসি আর দোকান থেকে আইসক্রিম নিয়ে আসি, গরম লাগছে। সাজু আপা বালিশ রেখে সোজা হয়ে দাঁড়ালেন। তুলি বা জারিনকে নিয়ে যান রুনু, আমার অনেক কাজ, যেতে পারবো না। ওদের সঙ্গে নিয়ে গেলে মজা পাবো না, ওদের সাথে আমার যায় না এত। বুঝি, তবু এখন গেলে ওদেরকে নিয়ে যেতে হবে। আমার হাতে সময় নেই তো। বলতে বলতে আবার কাজে হাত দিলেন সাজু আপা। রুনু নিশ্চুপ হয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে চলে এলো। তুলি রান্নাঘরে কাজ করছে, তার দায়িত্বে আজকে বাসন কুসন ধোয়ার বার। জারিন ফাঁকা হাতে বসেছিল বিদায় জারিনকে নিয়েই বের হলো রুনু। চোখ মুখে গাঢ় বিরক্তি। সূর্যের তেজ কত, একেবারে মাথার উপর দাঁড়িয়েছে। গিলু গিলু শুষে নিয়ে নিয়ে তবে শান্তি। এই এলাকায় ছোট একটা পার্ক আছে বাচ্চাদের জন্য, তবু বুড়োরাও আসে ব্যায়ামের জন্য। বিকেলবেলা বাচ্চাদের সঙ্গে সঙ্গে জোড়ায় জোড়ায় কপতি দেখা যায়। সুন্দর পার্কটাকেও প্রেম ভালোবাসা আসর বানিয়ে ফেলেছে তারা। রুনু, জারিন এই পার্কে গিয়ে বসলো। দুপুরে পথে বেলা, লোকজন কম, বাতাস বইছে মৃদুভাবে। উপরে বড় রেইনট্রি গাছের ছায়া। রুনু শান্তি লাগছে কিছুটা। কোলাহল নেই দেখে আরো বেশি ভালো লাগছে। হাত পা ছড়িয়ে আরাম করে বসে সে। চোখ জোড়া বুঝে নেয়। মুহূর্তে পার হলে চোখ খুলে অনেকখানি দূরে একটা আইসক্রিমওয়ালা 5 টাকার আইসক্রিম বিক্রি করছে। রুনু জারিনের দিকে তাকালো, আইসক্রিমের দিকে ইশারা করে বলল, খাবি? ফোকলা দাঁত বের করে জারিন উত্তর দেয়, আবার জিগাও? যা নিয়ে আয়। জিন্সের প্যাকেট থেকে 10 টাকার একটা নোট বের করে দেয় রুনু। জারিন
টাকা হাতে নিয়ে ছুটল। রুনু আবার চোখ বন্ধ করে নিল। বেঞ্চে হেলান দিয়ে আকাশপানে মুখ করে স্নিগ্ধ বাতাস অনুভব করতে লাগলো। 1 মিনিট কেটেছে সবে। বেশি এলো চেনা চেনা একটা পুরুষালী কণ্ঠ। একা ফেলে বিয়ে ভেঙে গেছে নাকি? রুনু উৎসুক হয়ে চোখ খুলল। সঙ্গে সঙ্গে গোল গোল হয়ে এলো চোখ জোড়া। দোকানে যার সাথে ধাক্কা লেগে বোতল পড়ে গেছিল সেই লোক এখানে কি করছে? আর এ কথাটা কি রুনুর উদ্দেশ্যেই ছুটেছে? রুনু সোজা হয়ে বুঝতে বুঝতে প্রথমে বলল, আপনি? পরে বলল, আমার উদ্দেশ্যে বলেছেন কথাটা? লোকটা ঠোঁটের হাসি দীর্ঘ করল। এখানে আর কেউ আছে? শুনুন, আমি এখানে বিএফের সাথে আসিনি, কাজিন নিয়ে আসি। রুনুর গলায় কাঠিন্যের আঁচ। কাজিন? বিএফ? লোকটা বাটে পেয়েছে আজ রুনুকে। কড়া গন্ডায় সেদিনের হিসাব উসুল করবে। রুনু দাঁত কটমট করে হাঁক ছেড়ে ডেকে উঠল, এই জারিন! জারিন আইসক্রিম হাতে এদিকে আসছিল। রুনু ডাক পেয়ে সামনে তাকাতে তার বুক ধক করে উঠল। একটা লোক দাঁড়িয়ে। কেন? রুনু আপাকে বিরক্ত করছে? ইপটিজিং। ভয় পেয়ে হাত থেকে আইসক্রিম ফেলে ছুটে আসে জারিন। বেঞ্চের কাছে এসে ভারত চোখে লোকটাকে দেখলো। না, দেখতে নির্ঘাত ভদ্রলোক, তবে আপা এভাবে চেঁচালো কেন? জারিন প্রশ্নবিদ্ধ চোখে রুনুর দিকে তাকাতে শুনলো রুনু বলছে, এই আমার কাজিন। এবার বলবেন আমি সমকামী? ছোট্ট মেয়ের সাথে আমার রিলেশনশিপ? লোকটা ক্ষণকালের জন্য ব্যাপারটাকে খেয়ে হতভম্ব চোখে তাকালো। মেয়েটা দুরন্ত, ভীষণ চালাক আর কটকটা। এর সাথে সহজে কথায় পারা যাবে না, তাই ভেবে পরাস্ত হলো সে। বলল, দুঃখিত, ইটস ওকে বলে উঠে দাঁড়ালো রুনু। জারিনে হাত ধরে চলে আসতে গিয়েও থেমে দাঁড়ালো। ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে থাকা লোকটাকে জিজ্ঞেস করলো, কি নাম আপনার? এখানে থাকেন? শুভ। আমার নাম শুভ। এখানে থাকি কেন? হক সাহেব, আমার বড় মামা হক সাহেব। এই এলাকার নাম করা হক বাড়ি, আমার আপন মামা বাড়ি। দেখি মামাকে জিজ্ঞেস করব, এই এলাকায় বোম্বল মার্কা চেহারা দেখতে কয়টা শুভকে চিনেছে? যদি আপনাকে চিনে ফেলে তবে বলবো আপনার মাথায় গোবর অনেক সার আছে, তাই অযথা সার ফেলে রেখে লাভ নেই। ওখানে যেন চাষবাস করা হয়, দেশবাসীর খাদ্য উৎপাদন বাড়বে। রুনু বড় বড় পদক্ষেপ ফেলে জারিনকে নিমিলিয়ে গেল গাছের আড়ালে। শুভ তখনও গোল চোখে চেয়ে মেয়েটাকে জব্দ করতে সে নিজে জব্দ হয়ে গেল। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানতে পারেন।